সো আমাদের নেক্সট ট্রিপের যাত্রা শুরু। টাটা। বিগ গুড আফটারনুন। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বেরবেরোই বংজ্যোতি চ্যানেলের নতুন অভিযান। আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি লাদাখ। তো আমরা ট্রাভেল করব দিল্লি অবধি রাজধানী এক্সপ্রেসে, দেন দিল্লি থেকে আমাদের ডাইরেক্ট লেতে এয়ারপোর্টে ফ্লাইট আছে। তো চলো আমরা শুরু করে দিয়েছি। হাই বলে দাও। আর এখন বাজে কিন্তু 3:15 আর আমাদের 4:50 আছে ট্রেন। হ্যাঁ, রাজধানী এক্সপ্রেস পেয়ে যাবো মনে হয়, আশা করা যাচ্ছে। আগে ওখানে গিয়ে বসে থাকতে হবে, তাড়াতাড়ি যাওয়া ভালো। বাবা জোর করে তাড়াহুড়ো করে বের করে দিল বাড়ি থেকে, না যা যা যা, রাস্তায় কি হবে। তো চলো একবারে স্টেশনে গিয়ে ট্রেন দিক, তারপর নয় কথা হচ্ছে, বা আগে যদি কিছু খাওয়া দাওয়া করি তখন নয় দেখবো আবার। চলো। সো আমরা এখন ক্রস করছি হচ্ছে বড়বাজার, যেটা কলকাতা সব থেকে বিগেস্ট শপিং ডেস্টিনেশন। বাস ফাস যাচ্ছে আর এখানে প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। সামনে হাওড়া ব্রিজের জন্য যাব, রাইট সাইডে টার্ন দেবে, হাওড়া ব্রিজে উঠবে। ওয়েট করছি সিগন্যালটাতে। এই ফার্স্ট দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের মুখটা দেখতে পেলাম। খুবই ব্রাইট সানি একটা আফটারনুন আজকে। গরমটা অতটাও নেই, কিন্তু ইয়ে ছিল, মেঘলা ছিল। আগে কিন্তু ভালোই রোদ এই সময়টা। আমার মেঘলা অতটা ভালো লাগে না, ব্রাইট সানি থাকলে স্পেশালি ঘুরতে যাওয়ার আগে মনে হয় সব কিছু ঠিকঠাক হবে। এবার দেখি ওই দূরে হাওড়া ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় স্টেশনটা দেখা যাচ্ছে, আমাদের খুবই চেনা। এইগুলো হলো সেই স্পেশাল ফ্যান যেটা হাওড়া স্পেশাল ফ্যান। হ্যাঁ, এটা আমি আগরতলা এয়ারপোর্টেও দেখিয়েছি, কয়েকটা নর্থ ইস্টের এয়ারপোর্টে আমি এরকম ফ্যান দেখেছি। এইগুলো অনেকটা ঠিক পুরোনো যে এটিআর ফ্লাইটগুলো হয় না, তার প্রপেলারের মতো দেখছি। আমি জানি না ওইগুলো থেকেই তৈরি করেছি কিনা। এগুলো স্পেশালিটি এখন হাওড়া স্টেশনের, অনেকে দেখি ওপরের দিকে তাকিয়ে রয়েছে এগুলো দেখার জন্য। এবার এই ট্রিপটা সম্বন্ধে একটু বলি। আমি আর অন্বেষা দুজনেই লাদাখে যাওয়ার জন্য প্রায় 2 বছর ধরে, বিয়ের আগের থেকেই প্রায় প্রিপারেশান নিচ্ছিলাম, প্ল্যান প্রোগ্রাম চলছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে ফ্রেন্ডসদের নিয়ে করবো বা কিছু ফ্যামিলি মেম্বারদের নিয়ে করবো, কারণ তোমরা জানো এরকম জায়গাতে একটা গ্রুপ ট্যুর করলে অনেক সুবিধা। বাট আমরা কোনোভাবেই একটা 10-12 জনের গ্রুপ বা 5 জনের গ্রুপ অ্যারেঞ্জ করতে পারছিলাম। তারপর এই বছরে এসে মনে হলো এসপায়ার অবস্থা, এই বছরেই করতে হবে। তো তখনই আমি ওখানকার লোকাল এজেন্টের সাথে কন্ট্যাক্ট করলাম, একজনের সাথে করেছিলাম, একজনের সাথে বেশ ভালো আমি অফার পেলাম। তো সেখান থেকেই আমি আর ও ভাবলাম যে দুজনেই চলো স্টার্ট তো করি। সেইটা ভাবার পর থেকেই আমরা দুজনে একদম ব্যাগপত্র গুছিয়ে রেডি। আজকে সেই দিন অবশ্যই এসে গেছে, 2 বছরের অপেক্ষার পর আজকে আমরা স্টার্ট করছি আমাদের জার্নি। আমরা প্রথমে রাজধানীতে করে দিল্লি যাব, দিল্লিতে আমরা কালকে থাকবো। কালকে থেকে পরশু দিন দিল্লি টু লে আমাদের বিস্তারার ফ্লাইট রয়েছে সকাল 7টার সময়। সেটা সকাল 8:30 8:40 লেতে পৌঁছে যাবে। তো চলো আজকে শুরু তো করে দিয়েছি অলরেডি। খুব একদম প্যালপিটেশন হচ্ছিল লাস্ট কয়েকদিন ধরে, কি হবে কি হবে কি হবে কি হবে। বাট দেখা যায়, এখন তো অলরেডি স্টার্ট করে দিয়েছি জার্নি, ভালোই হবে আশা করা যায়। তোমরা কি বলছো? খুব এক্সাইটেড এই জার্নিটার জন্য, কারণ এটা আমার আর ওর দুজনেরই একটা ভীষণ ড্রিম ডেস্টিনেশন ছিল। হ্যাঁ, লাস্ট টাইমে আমাদের যে গুরুদগমার লিস্টটা ছিল সেটাও ছিল। 12301 হাওড়া রাজধানী ভায়া গয়া এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে আপাতত দিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি আমাদের ট্রেনের উদ্দেশ্যে। আমাদের কোচ হচ্ছে B7, এই হলো আমাদের কোচ। হ্যাঁ, রাহুল উঠছে ট্রেনে।
বাদ বাকি লাগেজগুলোকেও তুলছে আর লাস্টে আমি উঠবো। ব্যাগপত্র তুলে হাঁপিয়ে গেছি পুরো। সবে ট্রেন দিল, আমরাই উঠলাম। আমার আর ওর একসাথে সিটও পড়েনি। আমার হচ্ছিল মিডল বার্থ পড়েছে, ওর হচ্ছিল আপার বার্থ পড়েছে, সাইড আপার। দেখা যাক যদি একসাথে করতে পারি। এখনো আসেনি ওর পাশেরটা, কথাবার্তা বলে দেখি। অনেকটা বেশি জার্নি নয়, বাট তাও একসাথে গেলে বেটার লাগবে। এখন বাজে 4:35 আর ট্রেন ছাড়বে হচ্ছে 4:50-এ। এখন বাজে 4:50 আর একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল। সো আপাততর জন্য টাটা হাওড়া। যেহেতু ওর আমার সিট আলাদা পড়েছে, তো ওর সিটে ফিক্সড হয়ে গেছে ওইখানে, আর আমি এই সাইডটা আপাতত বসেছি। এই ছাড়ছে হচ্ছে শক্তিগড়। তো এটার কিন্তু ফার্স্ট স্টপেজ দেবে হচ্ছে আসানসোলে, যেটা হচ্ছে 6:52 টাইমিং আছে। তো এই হলো স্ন্যাক্স দিয়ে গেল, যেটা হচ্ছে সন্ধ্যের জল খাবার যাকে বলে। তো দেখা যাক কি কি দিয়েছে। এই খাবারের সাথে হয়তো অনেকেরই পরিচয় আছে, নতুন করে বলার কিছু নেই, তো তাও বলি। যা দিল সেটা হচ্ছে একটা স্যান্ডউইচ দিয়েছে, একটা খাস্তা কচুরি দিয়েছে, একটা চিড়ে দিয়েছে, আর তার সাথে দিয়েছে একটা লাড্ডু। বলতে ভুলে গেছি, একটা চায়েরও কিট দিয়েছে, এই যে, যেটার ভেতর চা, চিনি আর পাউডার মিল্ক আছে। রাজবাত পেরোলো, আর এর পরের স্টপেজ হচ্ছে দুর্গাপুর জাংশন। সব লাইট ফাইট দেখে আশা করি বোঝাই যাচ্ছে যে দুর্গাপুর জাংশন ঢুকছে। এগুলো সব হচ্ছে কারখানা, বড় বড় সব ইন্ডাস্ট্রি আছে এখানে, অবশ্যই সবাই জানে হয়তো। এটা হলো দুর্গাপুর। এই হলো ধানবাদ জাংশন। গাড়ি কিন্তু একদম রাইট টাইম, কেন বিফোর টাইমে আছে বলতে হবে, মানে 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। 7:55 ঢোকানোর কথা ধানবাদ, আর সেটা ঢুকিয়ে অলমোস্ট দিল হচ্ছে 7:50। সো ভালোই যাচ্ছে, কোনো কমপ্লেন নেই লেট হওয়ার। আর কালকে ঠিকঠাক টাইমে দিল্লি পৌঁছালেই হলো, কোনো অসুবিধা নেই। আর রাজধানীর একটা জিনিস খুবই ভালো আর কি, যেটা অন্য ট্রেনে সচরাচর দেখা যায় না, সেটা হচ্ছে মানে 15 মিনিট অন্তর অন্তর এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে ফিনাইল দিয়ে। মানে খুবই ভালো এটা, মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে একটা গন্ধ ফিনাইলের চারদিকে। বারবার এসে গার্বেজ কালেক্ট করতে আসছে, তো খুব ভালোই ব্যাপারটা। ধানবাদে কিন্তু গাড়ি 5 মিনিট মতো দাঁড়াবে। তো ধানবাদের পরে স্টেশন যেখানে দাঁড়াবে গাড়ি, সেটার নাম হলো পরেশনাথ। তো ওইখানে বলছে 8:30টায় টাইম। তো লেটস সি কটার মধ্যে ঢোকায়। আমার তো মনে হচ্ছে বিফোর টাইমেই ঢুকিয়ে দেবে ট্রেন, যেমন এখানে করলো। একদম রাইট টাইমেই পরেশনাথ স্টেশনে ঢুকিয়ে দিল 8:30। এখনই খাবার দিতে এসেছিলো, তবে আমরা খাবারটা কিছুক্ষণ পর নেব বলে বললাম, এই 9টার দিকে। তো এরপরে হলো গয়া, আর সেটা বোধহয় 10:37 ঢোকাবে। এখন বাজে 9টা, আর আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি। তো আমাদের ননভেজ খালি ছিল, তো এখানে দিয়েছে একটা ডাল, ভাত, দই, টক দই দিয়েছে, আর এখানে দিয়েছে 2 পিস চিকেন, তাও বোধহয় এগুলো বোনলেস, আর তার সাথে 2টো রুটি দিয়েছে।
এই হলো আজকে রাতের ডিনার, ওটা এখনো খোলা হয়নি, চলো খেয়ে নেওয়া যাক। তো ডিনার ডান। কেমন এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স আর কি যেমন রাজধানীতে হয় নর্মালি। তো আমরা এখন চিকেন গুলো সফট ছিল কিন্তু বাই দ্য ওয়ে, হ্যাঁ মানে ছিবড়া ছিল না। বাড়িতে বাজে চিকেন রান্না করলে আমি বলি ওকে নর্মালি যে রেলওয়ের মতো চিকেন করেছে, তা আজকে অতটা বাজে ছিল না, সেদিক থেকে ভালো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। এখন বাজে হচ্ছে 9:30। তো নর্মালি ঘুমানোর টাইম নয়। তাও কি করব, ঘুমিয়ে তো পড়ি, কাল ভোর ভোর উঠবো। আর এখনো গয়া ঢোকেনি, 10:35 বোধহয় গয়ার টাইমিং আছে। তো চলো, কাল সকালে উঠে কথা হচ্ছে, আর হয়তো উঠবো না, কাল সকালেই কথা হবে। বাই, গুড নাইট। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 6:05। আর ওয়্যার ইজ মাই ট্রেন একটা দেখাচ্ছে, তো আমরা কানপুর স্টেশন ছেড়ে দিয়েছি, কানপুর সেন্ট্রাল। এটা 4:50-এর অ্যারাইভ হওয়ার কথা ছিল, 5:19-এ ছাড়ার কথা ছিল। তখন সে সময় আমি, রাহুল সবাই ঘুমাচ্ছিলাম, রাহুল এখনও ওঠেনি, আমি উঠে গেছি অনেক সকালে। তো যাই হোক, আজকে ট্রেনে রাতে ঘুম কিন্তু দারুণ হয়েছিল, আর সকালে সানরাইজটাও বেশ ভালো দেখলাম। তো চলো, যেতে আরো কথা হবে। এখন বাজে 7:46, আর এই সবে রাহুল উঠলো ঘুম থেকে। কি করবে আর কি। আর এখানে ব্রেকফাস্ট দেওয়ার প্রস্তুতি চলছে। আপাতত ভেজ ব্রেকফাস্ট যাদের আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করেছে, আর আমাদের নন ভেজ ব্রেকফাস্ট এখনো আসেনি, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, নন ভেজ ব্রেকফাস্ট। যেরকমটা বললাম যে আগে ভেজ ব্রেকফাস্ট ডিস্ট্রিবিউট করলো, আর এখন নন ভেজটা দিচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের নন ভেজ ব্রেকফাস্ট, যেখানে আছে হচ্ছে 2 পিস কাঁচা পাউরুটি, মানে সেকা না তাই কাঁচা বললাম। আর আছে হচ্ছে একটা এই ডিম ভাজা, তার সাথে 2-3টে সবজি গড়াগড়ি খাচ্ছে, সেদ্ধ সবজি, আর একটা ম্যাঙ্গো জুস, আর একটা টিকিট, ক্যাচাপ, আর একটা হচ্ছে বাটার, আমুল বাটার। ব্যাস, এই হলো সকালের ব্রেকফাস্ট। তার আগে একবার চা অবশ্য দিয়ে গেছে, ওটা একদম একটু ভোরের দিকে দিয়েছিল, তখন 6:30 মতো বাজে। আর এখন বাজে হচ্ছে 8:10। তো 8:10 নাগাদ এই নন ভেজ ব্রেকফাস্টে এসে দিয়ে গেল। একটা ব্যাপার, যেটা রাহুলের যে অমলেটটা পড়েছে, সেই অমলেটটা পেছন দিক দিয়ে পুরোটাই পোড়া, সো ওটা খাওয়াই যাচ্ছে না। তো চেঞ্জ করার জন্য একজনকে বলেছে, দেখা যাক সে চেঞ্জ করে দেয় কিনা। রাহুলের অমলেটটা একটু পোড়া পড়েছিল, তো আমরা এখানে যে কর্মচারী আছে তাদেরকে বললাম যে এরকম অমলেটটা একটু চেঞ্জ করে দিতে, তো ওরা কিন্তু চেঞ্জ করে দিল। তো এরকম প্রবলেম হতেই পারে, কিন্তু ওরা কোঅপারেটও করে তার সাথে। দিল্লি কিন্তু এই ঢুকছে। ঠিক আছে, হয়ে গেছে। খুব এখানে হট্টগোল চলছে, জানি না কতটা শুনতে পাচ্ছি, জোরে বলারই চেষ্টা করছি। তো আমাদের এখন এখান থেকে বেরিয়ে আমাদের হোটেলটা হচ্ছে এয়ারপোর্টের কাছে, এরো সিটির ওখানে। তো দেখি কিসে যাওয়া যায়, উবারে করবো না ট্যাক্সি করবো না অটো করবো, দেখি কি অ্যাভেলেবেল আছে সেটাই করবো। চলো। নেভি প্ল্যাটফর্মে আমরা যে ভিডিও করলাম সেটাতে আশা করি কিছু সেভাবে শোনা যায়নি, প্রচণ্ড হট্টগোল হচ্ছিল ওখানে। তো আমরা এখন এই মুহূর্তে অটো করে আমাদের যে হোটেল বুকিং করা আছে সেটা হচ্ছে এরো সিটিতেই একটা হোটেল আমরা বুক করেছিলাম অনলাইন।
তো সেখানেই আপাতত যাচ্ছি। আর এখানে কিন্তু বেশ ভালোই গরম। হ্যাঁ, তো চলো হোটেলে পৌঁছে আবার কথা হচ্ছে। তো এখন বাজে 1:04 আর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি দিল্লির হোটেলে। আর রুমটা পরে দেখাচ্ছি, রুমটা অতটাও মানে ভালো না, তবে ঠিক আছে। অ্যাডভান্টেজ যে লোকেশনটা এয়ারপোর্ট থেকে 5-6 কিলোমিটার, তো আমাদের ওই জন্য এটা বুক করেছিল এক রাত্রির ব্যাপার। তো এখন আমরা ওয়েট করতে পারতাম, রেস্ট নিতে পারতাম, বাট মনে হলো এসি যখন একটু ঘুরে যাই। তো দিল্লিতে এসে যেটা আমার মনে হয় ফার্স্ট যেটা দিল্লির সাথে রিকগনাইজ করে সবাই, সেটা হচ্ছে লাল কিলা। একদম। তো আমরা লাল কিলাই যাব ডিসাইড করলাম। তো এখান থেকে আমরা এরোসিটি মেট্রো স্টেশন কাছে, ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, এই 800 মিটার উধার, হ্যাঁ 800 মিটার। তো ওখান থেকে আমরা লাল কিলা যাব, 2-3টে মেট্রো চেঞ্জ করতে হয়। চলো যেতে যেতে বলছি। চলো। রুম থেকে বেরিয়ে সামনের করিডোরটা এরকম কিছুটা। তো এই জায়গাটা হলো এরোসিটি, পুরো আমাদের সল্টলেকের মতো জায়গা, আর প্রচণ্ড বড় জায়গা, মানে খুবই বড়। মানে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না কোথা দিয়ে আসবো, কি করব। কিন্তু খুব সুন্দর জায়গাটা। আর এখন যাচ্ছি আমরা মেট্রো স্টেশনে। রাস্তা পার হয়ে যাচ্ছে। আমাদের যে হোটেল সেখান থেকে মেট্রো স্টেশনটা ওই 6 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, এমন কিছু দূরে নয়। তো এখানে আমরা এখনো বুঝতে পারছি না যে মেট্রো গেটটা কোথা দিয়ে ঢুকবো। এইটা হলো দিল্লি মেট্রো গেটটা। আপাতত এখান থেকে ঢুকে আমরা কোন স্টেশনে যাব? লাল কিলা। লাল কিলা। তো কীভাবে যাব সব ডিটেলসে পরে বলছি। এইরকম একটা টিকিট টাইপের দিল। এবার চলো। খুলছে না তো। এই যে কিউআর এখানে। থিং ইজ যে আমাদের টিকিটে এরকম একটা কিউআর দেওয়া, তো কিউআরের যে বারটা সেটা ওপরে আছে। টোকেন এখানে সিস্টেম ওরকম নেই আমাদের কলকাতার মতো। হিয়ার ইজ দ্য ফার্স্ট ভিউ অফ রেড ফোর্ট। আমরা রেড ফোর্টে পৌঁছে গেছি। আমার তো সাজানোগুলো দেখে মনে হচ্ছিল হঠাৎ করে যে সন্তোষ স্কোয়ারের প্যান্ডেলে চলে এসেছি। সামনে একটা মেরিগোরাউন্ড ওরকম টাইপের করা আছে। দেখি ভেতরে ঢুকে দেখি আসল জায়গায় পৌঁছাতে পেরেছি। এইটা হলো মেন গেট, যেটা দিয়ে আমরা এন্টার করলাম হচ্ছে রেড ফোর্টের ভেতরে। এখনো ভেতরে মানে একদম ভেতরে ঢুকিনি, সেটার জন্য একটা টিকিট কাটতে হবে। তো ওটা আমরা কাটছি। তার আগে সামনেটা তোমাদের একটু দেখিয়ে নিই, আপনাদের সকলকেই সবার একটু দেখিয়ে নিই সামনেটা। আর এই হচ্ছে হলো দি রেড ফোর্ট। আমার লাইফ অ্যাটলিস্ট আমার ফার্স্ট টাইম আসা। রাহুল বোধহয় এর আগে একবার এসছে, খুব ছোটবেলা। তো ভালো লাগছে দেখে। তো আমরা এখানে এলাম কিভাবে সেটা আগে বলে দিই। আমরা মেট্রোতেই এসেছি। আমাদের যে হোটেলটা ছিল সেটা তো বললামই এরোসিটি, দিল্লি এরোসিটি মেট্রো থেকে কাছে ছিল। দিল্লি এরোসিটি মেট্রো থেকে আমাদের নিউ দিল্লি মেট্রো স্টেশনে আসতে হলো, যেটা বেসিক্যালি ওদের রেলওয়ে স্টেশনের মেট্রো স্টেশন। সেইখানে আসলাম। তারপর নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে এটা লাল কিলা বলে মেট্রো স্টেশন আছে, সেটা হচ্ছিলো রেড ফোর্টের মেট্রো স্টেশন। ওখান থেকে তোমরা পেয়ে যাবে ওদের টিকিটটা, ডাইরেক্ট টিকিট। বাট ওখানে মাঝখানে তোমাকে কাশ্মীরি গেটে নেমে ট্রেন চেঞ্জ করে, বেসিক্যালি ওদের ব্লু লাইন, ইয়েলো লাইন, ভায়োলেট লাইন, এরকম আলাদা আলাদা লাইন আছে মেট্রো, সেই চেঞ্জ করে তোমাকে এখানে আসতে। তো ওদের একটা দিল্লি মেট্রো অ্যাপ আছে, এবং সেই অ্যাপটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই অ্যাপটা ডাউনলোড করে নিলে অনেকটা ইজি হয়ে যাবে আমার। আর এখন এই মুহূর্তে আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে এবার টিকিট কাটতে। টিকিট কাউন্টারের দিকে আমরা হেঁটে যাচ্ছি।
জায়গাটা খুবই সুন্দর, আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মানে পিকচার খুব সুন্দর আসছে ব্যাকগ্রাউন্ড। তবে আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট থেকে কেল্লায় ঢোকার যে টিকিট কাউন্টার সেটা মানে মোটামুটি 1 কিলোমিটার। তো আমরা মেট্রো স্টেশনের হ্যাঁ সেটাতেই ঢুকেছি, ওখান থেকে একটু হাঁটতে হবে, একটু না অনেকটাই হাঁটতে হবে। তো যাই হোক, বাট এই কেল্লার পাশ দিয়েই তাহলে সেরকম এই যে কেল্লা আর সাইড দিয়ে এরকম রাস্তা আছে। আগে এইসব জায়গায় বোধহয় জল ছিল, এখন আর জল নেই, এখন মাঠে পরিণত হয়ে গেছে পুরো জায়গাটা। তো এইটা হলো টিকিট কেল্লার ভেতরে ঢোকার। তো আমার দুজনের পড়লো 160 টাকা। দু রকম টিকিট আছে, যেমন কি শুধু কেল্লার ভেতরে মানে এন্ট্রি ফি সেটা একটা আলাদা আছে, সেটা বোধহয় 50 টাকা। আর এন্ট্রি ফির সাথে যদি মিউজিয়াম দেখতে চাও তাহলে পার হেড 80 করে। একটা আমাদের ভিক্টোরিয়ার মতো। হ্যাঁ, তো আমরা মিউজিয়ামটাও সাথে নিয়েছি, তাই আমাদের অবভিয়াসলি 80 পড়লো। তো তোমরা যারা শুধু মিউজিয়াম ছাড়া যদি শুধু কেল্লার ভেতরে শুধু দেখতে চাও তারও ব্যবস্থা আছে, সেটা হচ্ছে 50 টাকা। তো চলো এবার আস্তে আস্তে হাঁটা যাক, এখনো আবারও বোধহয় 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে। এখানে কিন্তু সিকিউরিটি চেকিংয়ের জায়গায় কোনো ভিডিও করা অ্যালাউ না, আর এখানে ট্রাইপডও নিয়ে ঢুকতে দেয় না, ব্যাগ থাকলে ব্যাগ লকার রুমে রাখতে হয়। তো আমরা এন্ট্রি তো করে নিয়েছি, তো এরপর আস্তে আস্তে চলো ভেতরে যাই। And the ultimate great sport. এইখানে কিন্তু দুধারেই মার্কেট, ব্যাগ, কানের দুল, সব প্রকারের জিনিস এখানে পাওয়া যায়, শল, স্কার্ফ, দুধারেই মার্কেট এরকম গেটের। এইটা হলো দিওয়ানি আম, যেখানে আকবরের সাথে সাধারণ মানুষজন বা লোকজন দেখা করতে আসতো। আমার সামনেই হলো মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামের ভেতর বোধহয় ভিডিও করা অ্যালাউ না, সো করতে পারবো না। তো ঠিক আছে, এসে কথা হচ্ছে। আচ্ছা, এই হলো মিউজিয়ামটা। যেটা বলার সেটা হলো, আগে একটা মিউজিয়ামে ঢুকেছিলাম, ওটার আবার পুরোপুরি টিকিট আলাদা, ওখানে শো ফো হয় এরকম। আর এই মিউজিয়ামটা যেটা আমরা অ্যাকচুয়ালি টিকিট কেটেছি 80 রুপিসের, সেটাই খুবই সুন্দর। খুব মজার একটা সুন্দর জিনিস, এখন একটা স্ক্রিন দেওয়া আছে, স্ক্রিনের উপর এরকম পেজ ছড়িয়ে ছড়িয়ে সবাই পড়তে পারবে। আবার এখানে যে জুম অপশন আছে, জুম করতে পারবে একটা পার্টিকুলার ম্যাটেরিয়াল, আর গুগল সার্চ করতে পারবে এই ম্যাটেরিয়ালের নামটা কি, এইভাবে মানে এইভাবে হাত দিয়েও পেজ ছড়িয়ে ছড়িয়ে পড়তে পারবে। ব্যাপারটা খুব সুন্দর। এই জায়গাটা আবার और सुखदेव जैसे कितने क्रांतिकारी
এরকম একটা অ্যানিমেশন হচ্ছে। এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম এতক্ষণ, তো এখানে এখন সিঁড়ি থেকে আমরা টপ ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোর বা টপ ফ্লোর জানি না কি আছে। দ্য থিং ইজ যে এখানে একজনের ছবি নেই, সেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। আমার মনে হয় এত লোকের ছবি আছে, ওনার ছবিটা থাকা আশা করি এখানে দরকার ছিল, আমার পার্সোনালি মনে হয়। তো আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভেতরে অবশেষে আমার রিয়েল হিরোকে পেলাম, তো তার নামে নয়, সবার নামই উল্লেখ করা ছিল এক্সেপ্ট দিস লেজেন্ড। নেতাজির নাম এখানে কিন্তু উল্লেখ করা নেই। প্রাইম মিনিস্টার অফ আনডিভাইডেড ইন্ডিয়া, মানে সবার উপরে উপরে নাম লেখা আছে, দেখো বাকিগুলো সবার উপরে উপরে নাম লেখা আছে যে কারা, মানে অ্যাকচুয়াল তো নামেই লোকে চেনে, কারা সবার নাম লেখা আছে এক্সেপ্ট ওনার, জানি না কেন। এই রুমটা সুন্দর, এরকম চারদিকে মোমবাতি দেওয়া, এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ হালকা করে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর তো আমাদের মিউজিয়াম দেখার পর, এটা তো বললাম দিওয়ানি আম, আর পিছনে যেটা আছে সেটা হলো দিওয়ানি খাস। কোথাও লেখা নেই। সুন্দর জায়গাটা, সামনের ঘাসটা সেরা লাগছে। হ্যাঁ তো এখন আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি দেওয়ানি আমের পেছন দিয়ে একটা রাস্তা আছে, সেটা দিয়ে গিয়ে এখানে দেওয়ানি খাসে যাচ্ছি। দিওয়ানি খাসির ভেতরটা, ভেতরটা সেখানে হচ্ছিল বেসিক্যালি যেখানে আকবর বসতো, বসে সবার সাথে আলোচনা করতো, সেই সিংহাসনটা রয়েছে, তো সেটা দেখেছি। তাহলে দিওয়ানি খাসে প্রবেশ করছি। এই হলো সেই বিখ্যাত আকবরের সিংহাসন। ট্যুরের ফার্স্ট ডে এইভাবেই শেষ হচ্ছে আজকে দিল্লি রেড ফোর্টে। তো রেড ফোর্টটা আমরা আসলাম খুবই মানে কষ্ট করি, কারণ আমরা আজ লাঞ্চও করিনি, বাট আই গেস একদমই ওয়ার্থ ইট। কারণ এখানে এসে দিওয়ানি আম, দিওয়ানি খাস, রেড ফোর্টের সামনে যে কয়েকটা স্টিল পিকস তুলেছি, সেটা হচ্ছে অবভিয়াসলি খুব ভালো একটা অভিজ্ঞতা। কারণ আমি রেড ফোর্ট দেখেছি অনেক ছোটোবেলায়, আর ও তো দেখেনি, ওর ফার্স্ট টাইম, তো খুবই ভালো লাগে। তো এখন আমরা হোটেলে ফিরবো। ইচ্ছা আছে যে এরো সিটি, যেটা আমাদের হোটেলের খুব কাছে, সেটা দেখানোর তোমাদেরকে। তো রাত্রিবেলা যদি
অপশান হয় বেরোতে পারি, কারণ কালকে আবার ভোরবেলা 7টা নাগাদ আমাদের ফ্লাইট, তাড়াতাড়ি যেতে হবে। যদি বেরোতে পারি তাহলে অবভিয়াসলি আমরা আবার তোমাদেরকে দেখাবো আমাদের ভিডিও। চলো দেখতে থাকো, বাই বলে দাও। কানেক্ট করে এখন বাজে হচ্ছে 6:15 আর আমরা এখন সবে লাঞ্চ করতে ঢুকছি। মানে আমাদের এখন এরোসিটিতে আমরা পৌঁছে গেছি মেট্রো করে, তো লাঞ্চ তো করিনি, প্রচণ্ডই খিদে পেয়েছে আমাদের দুজনে। তার উপর ওরকম রোদের মধ্যে পাগলের মতো হেঁটেছি আমরা দুজনে। তো যাই হোক, আলটিমেটলি আমাদের এই ট্রিপটা মানে একদম একটা আনপ্ল্যান ট্রিপ ছিল, বাট খুব সুন্দর হয়েছে। তবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই বিকানির ওয়ালে বলে একটা স্ন্যাক্স সুইট এগুলোর একটা দোকানে আমরা মানে রেস্টুরেন্টে একটা ঢুকেছি। আমি অর্ডার করলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পনিরের একটা কম্বো, আর ও একটা মশলা ধোসা অর্ডার করেছে। তো এই করবো হচ্ছে আজকে আমাদের লাঞ্চ বলতে পারো। তো আসুক খাবারটা, তারপর দেখাবো কেমন খাবারটার টেক্সচার। এইটা হলো ওর মশলা ধোসা, যেটা চলে এসছে বাট আমারটা এখনো আসেনি। আচ্ছা, এটা চলে এসছে আমার খাবার, এটা হচ্ছে ফ্রাইড রাইস। এখানে ফ্রাইড রাইসটা ঠিক আমার একটু হলদেটে টাইপের, জানি না কেমন খেতে, এখনো খাইনি। আর এটা হলো পনির, এই যে ফ্রাইড রাইস আর চিলি পনির। তো নো আইডিয়া অ্যাবাউট টেস্ট, তো চলো খেয়ে নিই। যাই হোক, খুবই খিদে পেয়েছে, তো খেয়ে নিই। তো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের হোটেলের রুমটা। এই হলো রুম, মানে খুবই ছোট, তবে এক নাইটের জন্য ঠিক আছে। এক রাতের জন্য কোনো মানে রাত তো ঠিক না, কাল আমাদের অলমোস্ট 4টের দিকে হোটেল থেকে চেক আউট করতে হবে। তাহলে ভেবে নাও কটায় উঠতে হবে, মোটামুটি 2টো কি 2:30টে তো উঠতেই হবে। সো এই রুম, একটা বেড আছে আর একটা কাবার্ড আছে, শুধু এই যা এসি আছে, আর ওখানে আছে টয়লেট। গুড মর্নিং ফ্রেন্ডস, টুডে ইজ ডে 2 ইন দিল্লি। আর এখন বাজে কিন্তু 3:55 আর 5 মিনিট বাকি। আর 5 মিনিট পরে আমাদের নিচে গাড়ি চলে আসবে। সো আমরা সবাই মানে আমি রাহুল দুজনেই রেডি হয়ে নিয়েছি। আর আমাদের বোধহয় 7টার সময় ফ্লাইট আছে, তো অলমোস্ট 3 ঘন্টা আগে পৌঁছাতেই হবে। তো কালকেই মেল এসেছিল তার জন্য। সো চলো যেতে যেতে কথা হোক।